আজকে আমাদের ক্লাস আজকে আমরা লিসনিং মডিউল নিয়ে আলোচনা করব। আমাদের 25 নম্বর লেকচার আজকে সেকশন 3 এবং সেকশন 4 আপনারা বাই দিস টাইম আপনারা নিশ্চয়ই লিসনিং গ্রুমিংটা করছেন এবং আজকের পর থেকে আমাদের যেভাবে রিডিং টেস্ট শুরু করেছি আমরা লিসনিং টেস্টটাও আমাদের ফুল ফ্লেজেড শুরু করতে হবে প্র্যাকটিসে। সো সেখানে আমরা কিছু কিছু কিভাবে এটাকে ডিল করব, এক্সামটাকে টেস্টটাকে কিভাবে ডিল করতে হয়, নোট টেকিং স্ট্র্যাটেজিসগুলো কেমন হবে আপনি সেগুলো একটু আজকে আমরা আলোচনা করব। সো প্রথমেই যদি আমরা সেকশন 3 নিয়ে আলোচনা করি টেস্টে, দেখেন এই সেকশন 3-তে আমরা সাধারণত যেটা জেনেছি, এর আগেও জেনেছি, এখানে একাধিক স্পিকার পার্টিসিপেট করে, তাই না? তারা ইন্টারাক্ট করে, 2 থেকে 4 জন হতে পারে। সো এখানে হতে পারে টিউটরের সাথে ডিসকাশন, অ্যাসাইনমেন্ট নিয়ে। আর সেকশন 4-এ আমরা একাডেমিক লেকচারে আমরা চলে যাই, তাই তো? এখানে একটা ডিটেইল একটা একাডেমিক লেকচার হতে পারে, সেমিনার টক হতে পারে, একজন স্পিকার কথা বলে মনোলগে। আপনারা বাই দিস টাইম এই বিষয়টা নিয়ে আপনাদের বোঝাপড়া আছে নিশ্চয়। পার্ট 1-এ কি থাকে? পার্ট 1 এবং পার্ট 2 এটা মূলত সোশ্যাল সার্ভাইভাল, যেটা হয়তো বুকিং, হোটেল বুকিং এর ক্ষেত্রে, আপনি জিমে ভর্তি হতে যাচ্ছেন, জিমের স্কিমগুলো জানার ক্ষেত্রে, ইনফরমেশনের ক্ষেত্রে। সো এইগুলো মোটামুটি আপনাদের রেঞ্জে আছে। পার্ট 3 এবং পার্ট 4 যেটা আজকের আলোচনা ফোকাসটা আছে এবং আমরা ডিটেইল পুরোটাই আলোচনা করব। সো এখানে যেটা বললাম যে এটা কোনো রকমের ধরনের লেকচার হতে পারে, কোনো কনফারেন্স টক, ডিসকাশন হতে পারে, আর একই সাথে একাডেমিক যেটা 4 যেটা, সেখানে আপনার একটা মনোলগ হয়। এটা মাথায় রাখবেন। পার্ট 3-তে একাধিক স্পিকার কথা বলে। এখানে আইডেন্টিফাই করার একটা বিষয় আছে, কে বলছে, কোন কথা কার কাছ থেকে আসতেছে, নেগোসিয়েশনটা কিভাবে হচ্ছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো আমাদের কাছে একটা যেটা মনে হয় বা স্টুডেন্টরাও যেটা আর কি এক্সপিরিয়েন্স শেয়ার করে, সেটা হচ্ছে পার্ট 4-এ একটু বেশি স্পিডে যায় বা বেশি স্পিডে কথা বলে। হ্যাঁ, এটা স্টুডেন্টদের পক্ষ থেকে এই বিষয়টা আসে। এখন বিষয়টা কিন্তু স্পিডে কথা তারা বাড়িয়ে দেয় না। হঠাৎ করে খুব অল্প, মানে 1 সেকেন্ডে আগে যে কয়টা ওয়ার্ড বলতো, এখন পার সেকেন্ডে ওয়ার্ডের ভলিউম বেড়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম ঘটে না। যেটা ঘটে সেটা হচ্ছে ইনফরমেশনের ডেন্সিটিটা বেড়ে যায়, অনেক কথা বলে। হ্যাঁ, ওখানকার যেমন একটা পার্ট 1-এ যে এখানে এক্সাম্পল দেখেন, এখানে যেমন আপনি বলছেন মাই নেম ইজ জন স্মিথ, এই যে আপনি নাম লিখতে পারছেন, জন দেয়া আছে, স্মিথ এভাবে দেয়া আছে। হ্যাঁ, আর পার্ট 4-এ একইভাবে, কিন্তু এখানে ভোক্যাবগুলো, একাডেমিক ভোক্যাব, একটু আনকমন ভোক্যাবুলারিগুলো ইউজ করা হয়। এখানে সেন্টেন্সের ভলিউমটা একটু বেশি বড় থাকে, ওয়ার্ডগুলো গাঁথনিটা থাকে, কিন্তু স্পিডটা বেশি থাকে না। এটা আপনাকে প্রথম জিনিসটা মাথায় নিতে হবে, যে এটা স্পিড বেশি থাকে না। যেটা হয়, আমাদের ব্রেইন সময় নেয়, ওয়ার্ডগুলো আননোন ওয়ার্ড থাকে, আননোন ওয়ার্ডগুলো বলে এবং বড় বড় শব্দগুলো বলে, ওগুলোকে ট্রান্সলেট করতে আমাদের ব্রেইন টেক্স টাইম। তো এই জায়গায় মনে হয় যে আমি স্লো হয়ে যাই আর ওইখানে ফাস্ট হয়ে যায়। তো এখানে ঘটনাটা ঘটে যে মনে হয় যে অনেক স্পিডে কথা বলে। ওকে, সো যখনই এভাবে তারা বলছে দ্য প্রলিফারেশন অফ অ্যালগি ইজ ডিরেক্টলি কোরিলেটেড টু এগ্রিকালচারাল রান অফ, এই যে আপনাকে এরকম ওয়ার্ড আনকমন, আপনার কনটেক্সটটা একটু আনকমন, তখন বিষয়টা যেটা হয়ে যায়, তখন আপনাদের কাছে মনে হয় যে এটা অনেক ফাস্ট যাচ্ছে। যেটা ব্রেইন আসলে আপনার সময় নেয় ট্রান্সলেট করতে, বুঝে ওঠার কি বলছে, এই বিষয়টাকে বোঝার জন্য সে যখন অ্যাটেনশন দেয়, অ্যান্ড ইট টেক্স টাইম, আর ওই দিকে সে সামনে যেতে থাকে। তো এখানেই ঘটনাটা ঘটে আসলে। তো এটা মাথায় রাখবেন যে খুব ফাস্ট বলা, যে ওয়ার্ড পার মিনিট ও যেটা, এটা বেড়ে যায় না, ভলিউমটা বেড়ে যায়, ডেন্সিটিটা বেড়ে যায়। ইনফরমেশনে অনেক ইনফরমেশন, অনেক ভোক্যাব, এই ইনফরমেশন ডেন্সিটিটা বেড়ে যাওয়ার কারণে আমাদের কাছে ফাস্টার মনে হয়। এটা একটা বিষয়, একটা মিথটা ভাঙা উচিত এবং বোঝা উচিত। এবং আপনি এটাকে
টেস্ট করেও দেখতে পারেন। আপনি যখন গ্রুম করবেন, গ্রুম করার সময় এটাকে জাস্টিফাই করে দেখার সুযোগ তো আপনার থাকছেই। আসলে তাদের ভলিউমটা বেশি হয় নাকি স্পিডটা বেশি হয়। কারণ ব্রেইনকে যদি ব্রেইন রং ইনফরমেশন জানে, তখন ব্রেইন প্যানিক হয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনি যখন আপনার কাছে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে যে আপনি অনেক স্পিডে কথা বলে, তখন আপনার ব্রেইন খুব টেন্স থাকে এবং খুব বেশি সে একটা অ্যাংজাইটির মধ্যে পড়ে দেয়। হ্যাঁ, ওটাও আবার ব্রেইনকে পাজল করে দেয়। সো আপনি কাম, কমফোর্টেবল, ফোকাস নিজেকে ধরে রাখতে পারলে আপনি কিন্তু লিসনিং টেস্টে খুব ভালো করতে পারবেন। তো ওটা জায়গা কোনোভাবেই যেন আপনি অ্যাংজাইটিতে না পড়ে যান এক্সামে, সেটা বিশেষ করে লিসনিং এর ক্ষেত্রে তো অবশ্যই। কারণ আপনি একবার অ্যাংজাইটিতে পেয়ে গেলে আপনি সেখানে ফোকাস সরে যাবে, সেখানে নার্ভ, আপনার হার্টবিট ফাস্ট হয়ে যাবে, আপনার অ্যাওয়ারনেসটা অন্যদিকে চলে যাবে, ব্যাক অফ দ্য মাইন্ডে অন্য কিছু ভাবতে থাকবেন। তো এই অবচেতন মনেই ভাবনা চলে আসবে। তো এই ব্যাপারগুলোকে আপনাকে ডিল করার জন্য সবসময় কিন্তু আপনি খুব কাম অ্যান্ড কম্পোজ থাকতে হবে, ফোকাস থাকতে হবে। আর যখন এই সিচুয়েশন, ব্রিদিং প্র্যাকটিসটা একটু নিঃশ্বাসটা বুক ভরে নেয়ার একটা এই ব্যাপারটা সঙ্গে রাখবেন। মূলত যে কথাটা বোঝাতে চাচ্ছি, আপনাকে ফোকাস থাকা এবং কাম থাকা খুব বেশি ইম্পর্টেন্ট লিসেনিং টেস্টের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাটেনশনটা ধরে রাখতে হবে। তো পার্ট 3 আর পার্ট 4-এ যেটা আমরা পাই, যে এখানে অ্যান্সারগুলো দিতে হয়, যে কাউন্টার আর্গুমেন্ট থাকে ওখান থেকে আপনাকে চুজ করতে হয়, পিক অ্যান্ড চুজ করতে হয়, আবার ওটাকে মডিফাই করতে হয়, স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ থাকে, কোয়েশ্চেন একরকম থাকে, মাল্টিপল চয়েসের এইগুলো ডিফিকাল্টিস লেভেলটা বাড়তে থাকে এবং ডেন্সিটিটাও বাড়তে থাকে। তো এই জায়গায় আসলে প্রবলেমটা ফেস করে স্টুডেন্টরা। So if students wait to hear the perfect answer before writing, they will lose their place, হারিয়ে ফেলবেন। সো নোট টেকিংটা আপনাকে খুব ভালোভাবে এটা নেয়ার অভ্যাস করতে হবে। নোট টেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নোট টেকিং, যখন এই কথা শুনছেন, নোট টেকিংটা আবার আপনি যদি পুরোটা শব্দগুলো লিখে ফেলেন, নোট টেকিং হচ্ছে শুধু টু গেট দ্য গাইডলাইন, আসলে কি বলেছিল এটা যেন আপনি বুঝতে পারেন। এটা আপনার এখন থেকেই প্র্যাকটিস যদি করতে থাকেন তাহলে আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, যেমন আপনি পুরো শব্দ বানান করে আপনার লেখার দরকার নেই। তো আপনি যখন অ্যান্সার ট্রান্সফার করবেন বা অ্যান্সারে লিখবেন, যখন ওর স্পিচটা বলছে, তখন তো আপনাকে একটু গাইডলাইনটা বা ছবি এঁকে কে বলছে, কোথায় বলছে, এই বিষয়টা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? ধরেন এখানে এ থাকলো, বি থাকলো, সি, তো কোথা থেকে কথা কোথায় যাচ্ছে, এ থেকে বি, বি থেকে এ, হ্যাঁ, আবার সিতে গেল, সি থেকে আবার বি বলছে, বি থেকে, এই যে আপনি একটা ডায়াগ্রাম, আপনি কে কোথায় কোন কথাটা বলছে, এইভাবে আপনাকে কিন্তু বিষয়গুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা একটা বিষয়। আর হচ্ছে যে আপনি ভাওয়েলগুলোকে ড্রপ করে দিতে পারেন যখন নোট টেকিং নিচ্ছেন। যেমন ধরেন ম্যানেজমেন্ট, এত পুরো আপনি ম্যানেজমেন্ট যে ইনিশিয়াল দিয়ে লিখলে আপনি বুঝবেন যে এখানে ম্যানেজমেন্ট, আপনি তো ম্যানেজমেন্ট বানান জানেন, আপনি যখন অ্যান্সারে লিখবেন তখন আপনি এভাবে আপনি ভাওয়েলগুলোকে ড্রপ করে দিতে পারেন, তাহলে আপনার সময়টা বেঁচে যাবে। এনভায়রনমেন্ট, সো এই বিষয়টা, এডুকেশন, এভাবে আপনি বা আপনি এটা দিয়েও যদি বুঝতে পারেন তো এভাবেও রাখতে পারেন, যেভাবে আপনি বুঝবেন আপনার নোট টেকিং এর আপনি সেটা রাখবেন, রাইট? সো এডুকেশন, দ্য ডেভেলপমেন্ট, সো এই বিষয়গুলো হচ্ছে নোট টেকিং, ভাওয়েল গুলোকে ড্রপ করা, এভাবে সময় বাঁচানো। কারণ পুরো সময় এখানে যদি ফোকাস করেন, ওদিকে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে যাচ্ছেন, এই বিষয়টা যেন না হয়। ওর সাথে কিভাবে টিউন করা যায়, এই টিউন করাটা, এটা আমরা প্র্যাকটিস করব এই 2 সপ্তাহ ধরে, বিফোর স্টার্টিং আওয়ার মক টেস্ট, রাইট? সো আমরা রিডিং প্যাসেজ আমরা প্র্যাকটিস করছি। রিডিং এর জন্য আমাদের 1 ঘন্টা সময় লাগবে, আমাদের লিসেনিং এর জন্য 30 থেকে 35 মিনিট সময় লাগবে একটা লিসেনিং টেস্ট দেওয়ার জন্য। তো প্রতিদিনই আপনারা এখন থেকে এই 1.25 ঘন্টা সময় আপনাদেরকে অ্যালোকেট করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে, যেন আপনারা এই প্র্যাকটিসগুলো করে ফেলতে পারেন। সো এই একটা বিষয়। তারপরে আমরা যদি যাই, তো আরো কিছু আছে, যেমন দেখেন এভাবে যদি আমরা দেখি, আমরা সাইনগুলো, নোট টেকিং এর বিষয়গুলো, তাই না? যেমন আপনি বুঝতেই পারছেন, আপ আর ডাউন অ্যারো দিয়ে আপনি এটাকে বুঝতে পারেন যে ইনক্রিজ হয়েছে, রাইজ করছে, সার্চ করছে, প্লামেট করছে। এইভাবে প্লামেট হলে নিচের দিকে যাবে, ফল হলে নিচের দিকে যাবে। অ্যারো দিয়ে আপনি, অ্যারো সিম্বল দিয়ে আপনি বুঝতে পারেন যে এটা আসলে উপরের দিকে বা নিচের দিকে গেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন,
যে লিডস টু, এটা কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে আপনি করতে পারেন। হ্যাঁ, ইকুয়ালস, নট ইকুয়ালস এভাবে আপনি করতে পারেন। প্লাস এইভাবে অ্যান্ড, অ্যাডিশনালি, এটার সাথে আরও কিছু অ্যাড হচ্ছে। সো ইউ কুড ইউজ এ সাইন অলসো। হ্যাঁ, বিভিন্নভাবে আপনি এগুলো আপনার মতো করে সফটওয়্যারে আপনার নিজস্ব বোঝাপড়া, মানে ওই এই বিষয়টাকে বলছি আপনাদের সফটওয়্যারে, এখানে আপনি কিভাবে বিষয়টাকে ডিল করবেন সেটা আপনাকে জেনে নিতে হবে। হ্যাঁ, বা প্র্যাকটিসে করে নিতে হবে, অভ্যস্ত করে নেবেন নিজেকে, যে আমি এটা বলতে এটা বুঝি। আপনার যে সাইন পোস্টগুলো এটা তো আপনি ভালো বুঝবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার নোট টেকিং বিষয়টা একটু ইম্পর্টেন্ট হতে পারে। যখন ডেন্সিটি বেড়ে যায় তখন ওকে আপনার ইনফরমেশনটা ধরে রাখার জন্য, সিকোয়েন্সটাকে বুঝে রাখার জন্য, ক্রনোলজিটাকে ফলো করার জন্য, এটা আপনার একটা মেক শিওর যে আপনি এখান থেকে হারিয়ে যাচ্ছেন না, কনটেক্সট থেকে হারিয়ে যাচ্ছেন না। ওকে ওকে সো the split page method for part 3. When three people are talking, students lose track of who said what. এই বিষয়টা যেটা একটু আগে দেখালাম। সো এখানে স্ট্র্যাটেজিটা আপনি ভাগ করে দিতে হবে। ডিভাইড দ্য স্ক্র্যাচ পেপার ইন্টু কলামস বেসড অন, হ্যাঁ, যেটা বলা হচ্ছে স্টুডেন্ট এ বি, এভাবে ও কলাম এ বি সি করে ফেলতে পারেন। যদি তিনজন থাকে তাহলে এভাবে এই করতে পারেন। এখানে আছে, এখান থেকে এখানে চলে গেল, তারপরে এখানে, এখান থেকে এখানে, এই রকমভাবে আপনি এটাও করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কাকে কোথায় বলছেন, টিউটর কোনটা, ফিমেল স্টুডেন্ট কোনজন, আর মেল স্টুডেন্ট যিনি আছেন, ডিসকাশনে আছেন, তাহলে এইভাবে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য ফলো করাটা সহজ হয়ে যাবে। সো jot down key points in the respective columns to visually track the origin of the idea. ওকে সো এখন আমাদের বিষয়টা হচ্ছে একটু ফোনেটিক্সের বিষয়ে কিছু আলোচনা করেছি, কারণ তারা কিভাবে কথা বলে সেটাও আমাকে বুঝতে পারতে হবে, ও সেই বিষয়টা। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু, হোয়াট ইউ গোনা ডু, হোয়াট ইউ গোনা ডু, হোয়াট ইউ গোনা ডু, এইরকম যে সাউন্ডটা হয়। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু, সো আমরা যে কন্ট্রাকশনগুলো পড়েছিলাম, আমরা যে এলিশনগুলো পড়েছিলাম একটু স্পোকেনের ক্ষেত্রে, সেখানে সেইগুলো আমাদের কাজে আসবে। আজকে আরেকটু আলোচনা যদি করা যায় ওই বিষয়গুলো কিভাবে আসছে আমাদের কাছে। সো এলিশন আপনি জানেন যে কিছু সাউন্ড ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিছু সাউন্ড হয়তো আপনি যেভাবে শুনতে অভ্যস্ত সেভাবে বলছে না সেই জায়গাটা। তো কখনো যদি মনে রাখবেন, যদি কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয়, মানে শেষ হয় কোনো ওয়ার্ড, তারপরে যদি সেখানে ভাওয়েল সাউন্ড দিয়ে যদি আবার কনসোনেন্ট আর নেক্সট কনসোনেন্ট যদি হয়, তাহলে কি হয়ে যায়, একটা কনসোনেন্ট ড্রপ হয়ে যায়, প্রথম কনসোনেন্টটা ড্রপ হয়ে যায়। আবার আরও আছে যে কনসোনেন্টের পরে যদি ভাওয়েল হয় তাহলে সেরকম কি হয়। তাহলে খেয়াল করেন নেক্সট উইক, দেখেন এখানে ঠা অ্যান্ড ওয়া দুটোই কিন্তু আপনার কনসোনেন্ট সাউন্ড। সো নেক্সট উইক, নেক্সট উইক, নেক্সট এই জায়গাটা ঠা সাউন্ডটা প্রোনাউন্স হয় না। সো কনসোনেন্টের পরে যদি কনসোনেন্ট হয়, প্রথম কনসোনেন্টটা এখানে ড্রপ হয়ে যায়, এলিশন হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সো মোস্ট কমন এই জায়গায় এরকমভাবে আগের কনসোনেন্টটা ড্রপ হয়ে যায়। ওকে সো অ্যাসিমিলেশনের ক্ষেত্রে আপনারা জানেন যে ব্লেন্ডিং সাউন্ডটা ব্লেন্ড হয়ে যায়, একসাথে মিলে যায়। ডিড ইউ, ডোন্ট ইউ এরকমভাবে উচ্চারণ করবে না। সো এগুলো অলরেডি আপনারা এক্সপিরিয়েন্স মানে করেছেন আপনারা গ্রুম করার ক্ষেত্রে, তাই তো? আচ্ছা সো ডিড ইউ ফিনিশ দ্য রিসার্চ, ডিড ইউ ফিনিশ এইভাবে আসবে না। তো ডোন্ট বি কনফিউজ, তারা কিভাবে কথা বলে সেটা জেনে বুঝে নিতে হবে। যখন আমাদের এক মানে প্রথম শব্দটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, পরের শব্দটা যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে এখানে কনসোনেন্টটা পরের ওয়ার্ডের সাথে মিলে যায়। বুঝতে পেরেছেন? যেমন অ্যান অ্যাপল আমরা যেভাবে বলি, সো সেভাবে বলবে না, অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, এই রকম সাউন্ড হয়ে যায়, ওটার সাথে ভাওয়েলের আগে কনসোনেন্ট চলে যায়। ওকে, এখানে কিপ ইট আপ, এই যে এখানে ফা সাউন্ডটা কনসোনেন্ট, তারপরে যে ই সাউন্ডটা আছে, তাহলে এখানে এটা একসাথে হয়ে যাবে, কিপ ইট আপ, কিপি। হ্যাঁ, সো এটা আবার এখানে আবার কনসোনেন্ট এখানে আছে, আবার এটা যে আপনার ভাওয়েল আছে, তো এটা একসাথে হয়ে যাচ্ছে, এটা একসাথে হয়ে যাচ্ছে। সো ইট উড বি কিপ ইট আপ, কিপ ইট আপ। আমরা বলছি কিপ ইট আপ, এইরকম না। সো ইট উড বি প্রোনাউন্স লাইক
কিপ ইট আপ। বুঝতে পেরেছেন? তো একটু প্র্যাকটিস করে নেবেন, দেখবেন যে আপনারও বলতে আরাম লাগছে এবং ভালো শুনতেও ভালো লাগছে, এবং আপনি বুঝে উঠতে পারবেন যে আসলে হাউ ডু দে টক। ওকে, তো এই তো ছোটখাটো বিষয়, যেটা গেল কনসোনেন্টের পরে কনসোনেন্ট, কনসোনেন্টের পরে ভাওয়েল কি হয়, অ্যাসিমিলেশন হয় আমাদের, যেটা এলিশন আর অ্যাসিমিলেশন, তাই তো? সো পার্ট 3 যেটা হচ্ছে এগ্রিমেন্ট ব্যাটেলড, আপনারা বাই দিস টাইম জানেন এগ্রিমেন্ট ব্যাটেলটা কীরকম ভাবে, যখনই কথা বলছে আরেকজন যখন সেটা ফ্লোর নেয়, তার মানে আগের যে স্টেটমেন্টটা সেটা ডিনাই করে ফেলে, এবং পরবর্তী যে যখন হচ্ছে এগ্রি করতে হয়, এগ্রি দুজনে মিলে যদি এগ্রি করে তাহলে সেটা সাস্টেইন করে, প্রিভেল করে, আর যদি সে ডিফার করে তাহলে আগের যে স্টেটমেন্টটা সেটা বাতিল হয়ে যায়, নতুন স্টেটমেন্টটা সেখানে আসবে, রাইট? Part 3 is usually a negotiation. Two students are working on a project and the tutor is guiding them. Identifying the voices, the first 15 seconds. আপনি কে কি বলছে, কে কোনজন, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। The most critical part of part 3 is the interaction. The audio will introduce the speakers by name. তো প্রথম পার্টে তারা কিন্তু একজন একজনকে ইন্ট্রোডিউস করে, হ্যাঁ, সেই বিষয়টা আপনাকে জায়গাটা দিয়ে দেবে। ওকে, সো ইউ মাস্ট ইনস্ট্যান্টলি রাইট দ্য নেমস অ্যাট দ্য টপ অফ ইউর পেজ অ্যান্ড লিসেন টু দ্য পিচ অ্যান্ড এক্সেন্ট অফ দ্য ভয়েস। যেমন মার্ককে ই করতে পারেন, সারা, আপনার ডক্টর স্মিথ, কে ও তো ইন্ট্রোডিউস করবে, কে সারা, কে ডক্টর স্মিথ, সে কথাও তারা বলবে, রাইট? সো হ্যালো সারা এভাবে বলছে, তারপরে ডক্টর স্মিথ এর ব্যাপারেও আসবে। তাহলে আপনার বিষয়টা হচ্ছে আপনি আইডেন্টিফাই করে কার ভয়েসটা কেমন, ফিমেল ভয়েস কোনটা, মেল ভয়েস কোনটা, এটা আইডেন্টিফাই করে ফেললে আপনার জন্য আলাদা করতে সুবিধা হবে, এবং তখন তাদের যে নেগোসিয়েশনটা, আলোচনাটা আপনি ফোকাস করতে সুবিধা হবে। এটা গেল the trap of the initial idea. The examiner will almost always have a student suggest a wrong answer first. যেমন স্টুডেন্ট এ বলছে, I think we should focus on the climate data first. Okay? বলে ফেললো। And student B বলছে, actually Professor Jones said to look at the historical timeline before we do anything else. তাহলে দেখেন এখানে কিন্তু এটার সাথে এগ্রি করলো না, ও কিন্তু আরেকটা পয়েন্ট বললো, সেই কারণে চলে গেল, ও রাইট, আই ফরগট অ্যাবাউট দ্যাট। ও কিন্তু এখানে পরের এর সাথে কিন্তু এগ্রি করলো, তাই না? তো এখন কিন্তু এটা প্রিভেল করলো, তাহলে সেটা কি করবে, হিস্ট্রিক্যাল টাইমলাইন এটাকে তারা আগে করবে। ওকে, সো দ্য vocabulary of concession and agreement কিরকম হয়, you must learn to listen for functional language, not just nouns. শুধু কে বলছে, কি বলছেন, শব্দগুলো কি হলো, এটা শুনলেই হবে না, কিন্তু তারা কি কথা বলছে, কিভাবে কি বোঝাচ্ছে, কে আর্গিউ করছে, কে ডিফার করছে, কে এগ্রি করছে, এই বিষয়টা কিন্তু বোঝাটা এবং খেলাটা আপনাকে ফলো করতে হবে। যেমন আপনাকে ফ্রেজেস অফ ডিসএগ্রিমেন্ট আমরা অনেকগুলো এর আগেও দেখেছি, আজকেও যদি আপনারা এটা বোঝার চেষ্টা করেন, যখনই বলছে আই এম নট সো শিওর অ্যাবাউট দ্যাট, ও কিন্তু ডিসএগ্রি করে ফেললো। আই সি ইউর পয়েন্ট বাট, এই যে এভাবেও কিন্তু ডিসএগ্রি করে, আই সি ইউর পয়েন্ট বাট, এই যে বাট আসলে কিন্তু ডিফার হয়ে গেল। উড নট ইট বি বেটার ইফ, মানে সে আরেকটা সাজেশন দিচ্ছে, তার মানে কিন্তু সে ডিফার করছে। তাহলে ডিসএগ্রিমেন্ট এই বিভিন্ন ফ্রেজের মাধ্যমে হয়, যেভাবে আমরা আসলে দেখছি, কমন যেভাবে এক্সপ্রেস করে সেগুলো আপনাদের এভাবে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে পরিচয় বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যখন গ্রুম করবেন বা আপনারা যখন টেস্ট দিবেন, অবশ্যই আপনারা এই বিষয়গুলো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে আপনারা দেখতে পাবেন বা শুনতে পাবেন। ওকে, ফ্রেজেস অফ এগ্রিমেন্ট কিভাবে বুঝবো, ফেয়ার পয়েন্ট, যখন সে বললো ফেয়ার পয়েন্ট, তার মানে যে কথাটার উপরে সে অ্যান্সার করলো ওই আগের স্টেটমেন্টটা প্রিভেল করলো। লেটস গো উইথ দ্যাট, এটা তো বুঝেনি। ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, মেক সেন্স টু মি, এটা দিয়েও এগ্রি করে। হ্যাঁ, মেক সেন্স টু মি যদি আপনার স্পিকার বলে ফেলে, তার মানে আগে যার কথা এগেনস্টে সে কথা বললো, সে এটাকে এগ্রি করছে। তাহলে এগ্রি করলে ওই অ্যান্সারটা প্রিভেল করে, ডিসএগ্রি করলে সেটা বাতিল হয়ে যায়। তারপরে যখন আবার নতুন নেগোসিয়েশন শুরু হয় এবং যখন আরেকজন এগ্রি করে, তখন সেটা অ্যান্সার হিসেবে কাউন্ট হবে। এই ছোট জিনিস, সিম্পল জিনিস, এটাকে বুঝে একবার নিতে পারলে আপনার জন্য বিষয়গুলো ডিল করা সহজ।
ওকে, সো এবার পার্ট 4 এর মেকানিক্সটা নিয়ে একটু আলোচনা করি। পার্ট 4 আপনি জানেন এটা একটা মনোলগে পার্ট 4 ইজ আ 5 মিনিট একাডেমিক লেকচার। দেয়ার আর নো ব্রেকস ইন দি অডিও, একটা মাঝখানে পজ হয় 3-4 সেকেন্ডের বেশি না। তো এই পজ দিয়ে আসলে কোনো রকম আপনার খুব বেশি হয় না, তো একটু আপনিও একটা ব্রিথ ইন করতে পারেন। হ্যাঁ, সো ফোকাসটা ধরে রাখতে হবে। ইফ আ স্টুডেন্ট loses their place, they can miss 5 questions in a row. The power of the subheadings, part 4 is usually a note completion task. এখানে অনেক সময় এখানে fill in the gaps থাকে। হ্যাঁ, most of the cases এ আপনি নোট টেকিং জায়গাটা নিতে হবে। Outlining a lecture, the outline will have subheadings বলবে, বলার মধ্যে আসবে, বা আপনার কোয়েশ্চেনের মধ্যেও সাবহেডিংস গুলো থাকে। এটা ফলো করাটা কঠিন না। ওকে, সো আপনি যদি পার্ট 1 যদি ভালোভাবে স্কিল করে ফেলতে পারেন, পার্ট 1 পার্ট 4 একই রকম টাইপের এই বিষয়টা। সো দেখা যাচ্ছে পার্ট 1 যদি আপনি মানে কোয়েশ্চেন প্যাটার্নের যে ধরনটা সেটা কিছুটা সিমিলার, এই জন্য পার্ট 1 যারা ভালো করে পার্ট 4 তাদের ভালো করার কথা। পার্ট 2 অ্যান্ড পার্ট 3-তে এখানে মাল্টিপল চয়েস, এখানে বিভিন্ন ধরনের ট্রু ফলস, এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নগুলো একটু ডিফিকাল্টিস লেভেল থাকে। এই জায়গায় স্টুডেন্টরা যে পার্ট 2-তে ভালো করে না, পার্ট 3 তার একটু দুর্বলতা থাকে। সো পার্ট 1-এ ভালো করা, আপনি পার্ট 4, এটা এমন ভয় পাওয়ার কিছু নয় যে পার্ট 4 অনেক বেশি ডিফিকাল্ট বা এটা লাস্ট 4 নাম্বার স্টেজে, এই জন্য 4th গিয়ার ওটা মনে হয় অনেক কঠিন হয়। এই যে ব্যাক অফ দ্য মাইন্ডে কোনো কিছু জাজমেন্ট আমরা রাখবো না, আমরা এক্সপিরিয়েন্স করব, আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, স্কিলড হওয়ার চেষ্টা করব। ওকে, সো যেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব যে স্পিকার কিভাবে সিগন্যাল দিচ্ছে মুভিং সাবহেডিংসে একটা থেকে আরেকটা যদি যাওয়ার ক্ষেত্রে। তো সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ আপনি এটা দেখেন এরকমভাবে তারা সাইন পোস্টগুলো দিয়ে থাকে, যেখানে বোঝা যায় যে সে এক জায়গা থেকে বা একটা টপিক বা একটা ডিসকাশন থেকে আরেকটা ডিসকাশনে সে ঢুকছে। সো নাও লেটস টার্ন টু এই ধরনের মুভিং অন টু দ্য এফেক্টস অফ হোয়াট অ্যাবাউট দ্য হিস্ট্রিক্যাল কনটেক্সট। এই যে আরেকটা জায়গায় সে যাচ্ছে, ওকে, কনটেক্সটটা সে চেঞ্জ করছে। তো এইগুলো সাইন পোস্ট, তাহলে আপনি সাবহেডিংগুলো আপনার পাওয়া যায়, ধরা যায়, তাহলে আপনি বুঝতেও পারবেন কোয়েশ্চেনে কোথায় আছে, কোথায় ফলো করতে হবে। If you miss a question but hear a signpost, abandon the missed question instantly. Move your eyes down to the new subheadings. The paraphrase delay in part 4, the word in the question paper and the word in the audio will rarely match করবে না, কিন্তু রেয়ারলি মানে কি, এটা নেগেটিভ, খুব কম সময় হবে যে অডিও এটা ম্যাচ করবে। রাইট, সো কোয়েশ্চেন পেপার যে এখানে বলছে, দেখেন কোয়েশ্চেনে দেয়া আছে দ্য বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড ইউজিং, অডিওতে বলছে when erecting the structure the architects decided that timber would be the most sustainable material. ওকে, তাহলে এখানে কি ইউজ করতে হবে বোল্ড করে রেখেছি, তাহলে ইউজিং, কনস্ট্রাক্টেড ইউজিং সেটা। সো স্টুডেন্ট মাস্ট হোল্ড দ্য কনসেপ্ট অফ কনস্ট্রাক্টেড ইউজিং। কনস্ট্রাক্টেড কি জিনিস, বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড in their working memory while listening for erecting the structure. দেখেন এখানে erecting the structure আর এখানে আপনার building was constructed, তা আপনি একটু কনফিউজ হতেই পারেন। তো এই বিষয়গুলো সিমিলার ওয়ার্ড থাকে না, একটু প্যারাফ্রেজ করা থাকে, সেই বিষয়গুলো এখন আপনাদের কঠিন না, আপনারা এখন অনেক সামনের দিকে এগিয়েছেন, অনেক কিছু বোঝাপড়া হয়েছে, আপনারা এগুলো সহজেই ধরতে পারবেন, প্র্যাকটিস করতে হবে। ওকে, সো how to read and listen at the same time without your brain shutting down. The biggest reason students fail section 3 is that the multiple choice question, যেটা বললাম একটু আগে, multiple choice question have very long options. আমরা তো জানি আমরা অপশন পড়বো না, তো আপনি এই ট্র্যাপে পাই দিবেন না। A B C মানে আপনি যখন কোয়েশ্চেনটাকে আলাদা করে বুঝে নেবেন, যখন ফলো করছেন তখন তো আপনাকে অপশনগুলো, কিন্তু আমরা অনেক সময় করি কোয়েশ্চেন ফলো করার সময় আমরা অপশনগুলো পড়ে ফেলি, মানে ওকে শোনার আগে, লিসেন করার আগেই আমরা অপশনগুলো পড়ি, যার ফলে কি হয়, আমরা রং অপশনগুলো মাথায় ক্যারি করি। সো ইফ উই ক্যারি লটস অফ গার্বেজ ইন আওয়ার হেড দেন ইট উইল বি ইনকনভেনিয়েন্ট ফর আস টু গেট দ্য কারেক্ট আনসার। এই বিষয়টা বুঝে রাখতে হবে আপনাকে, কখনো ডিস্ট্রাকশনে যাবেন না, এবং মাল্টিপল চয়েসে অপশনগুলো কোয়েশ্চেন বুঝে নেওয়ার আগে, মানে যখন বলছে না তার আগেই যদি আপনি অপশন পড়তে যান, প্রত্যেকটা অপশন কিন্তু সে মেনশন করবে। সো এই জন্য আপনার প্রত্যেকটাই অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেলে আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো শুনলাম, এটাই তো বললো,
শুনলাম, কিন্তু কোন প্রশ্নের অ্যান্সার কোনটা, প্রশ্ন বোঝাটা এই জন্য খুব ইম্পর্টেন্ট, রাইট? সো if you are reading option C while the speaker is talking, you are actually doing neither, তাই না? তাহলে আপনি ও কথা বলছে আর আপনি অপশন সি পড়ছেন, দেখেন আপনার ব্রেনকে কিন্তু দুই দিকে দুটি পথ দুদিকে গেছে বেঁকে এরকম হয়ে যাবে। তো আসলে আপনি কোনো পথেই যাবেন সেটা কনফিউজ হয়ে যাবেন তখন কিন্তু, হ্যাঁ। সো ইউ উইল অ্যাবজর্ব জিরো ইনফরমেশন। তাহলে আপনারা কি করতে হবে? সো এই বিষয়গুলো আমাদের একটু কিভাবে আমরা পড়বো এবং কিভাবে আমরা শুনবো এই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। সো ডিফারেন্স, ইউ হ্যাভ টু read the difference only highlighting strategy. Pre-reading, you get 30 seconds before the audio starts. Do not read every word of the options. Read the stem, the main questionটা পড়তে হবে, question পড়তে হবে ক্লোজলি, ভালোভাবে ওটা ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করে নিতে হবে কি প্রশ্ন করেছে, and then highlight only what makes the options different from each other. এটা আপনি যখন শুনতে শুনতে আপনি কোন অপশন থেকে কোন অপশনের ডিফারেন্সটা কি, এ অপশন এ এর কন্টেন্টের ডিফারেন্স কি, বি থেকে এটাতে কি বলছে, সেটা যখন লিসেন করবেন তখন আপনি ফলো করবেন। কিন্তু প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রশ্নটা পড়ে ভালোভাবে প্রশ্নটা বুঝে নিয়ে এটা ব্রেইনে আলাদা একটা সেগমেন্ট করে ফেলতে হবে যে আপনাকে কি প্রশ্ন করেছে। ইউ নিড টু বি কোয়াইট শিওর অ্যাবাউট দ্যাট। তারপর আপনি যে করবেন, সিমুলেশন এবং নেগেশনের মাধ্যমে আপনি যখন অ্যান্সারটা বের করবেন, যখন শুনছেন তখন ওই সময় যে অ্যান্সারগুলো ফলো করছেন একটু ফোকাস করবেন যে তিনটা অপশন কিভাবে আলাদা, কোনটা থেকে কোনটা আলাদা এবং কি বলতে চাচ্ছেন। সো স্টেম দেখেন আপনাকে প্রশ্ন করেছে, হোয়াট ডু দ্য স্টুডেন্টস এগ্রি ইজ দ্য মেইন ফ্ল ইন দ্য মেথোডোলজি। এই ফ্ল কিন্তু ফ্লো না, হ্যাঁ, এটা খুঁত, এটা একটা আপনার ফল্ট। দ্য স্যাম্পল সাইজ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ টু স্মল, প্রথম অপশনে বলেছে। তাহলে আপনি এটাকে কি করবেন, স্মল স্যাম্পল সাইজ স্মল, এই পুরোটা সেন্টেন্স আপনি মাথায় রাখবেন না, ঠিক আছে? তাহলে অপশন এতে কি হচ্ছে, স্যাম্পল সাইজটা স্মল, শেষ। অপশন বি, দ্য ডেমোগ্রাফিক অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ নট ডাইভার্স এনাফ, মানে ডেমোগ্রাফি যারা এখানে অংশগ্রহণ করছে তারা বিভিন্ন রকমের না, ভ্যারাইটিস কম, এই কথাটা বলছে। তাহলে ডেমোগ্রাফিক ডাইভার্স, কে নট ডাইভার্স, সো ডাইভার্স না, নট ডাইভার্স, এভাবে লিখে দেবেন, হয়ে গেল। ডেমোগ্রাফিক আর ডাইভার্স এটা নিয়ে কথা বলছে কিনা। সো তারপরে অপশন সি, দ্য টাইম অ্যালোকেটেড ফর দ্য ইন্টারভিউ ওয়াজ ইনসাফিসিয়েন্ট, টাইম ইনসাফিসিয়েন্ট, এভাবে করে ফেলেন। তাহলে পুরো সেন্টেন্সের যেটা বলছি, পুরো সেন্টেন্সটা আপনার মাথায় এটা ক্যারি করতে হচ্ছে না। মূল জিসটা কি, অপশন সি এর জিসটা কি, এটা ইনসাফিসিয়েন্ট টাইম, এটা ডেমোগ্রাফিক নট ডাইভার্স, এই ব্যাপারটা, হ্যাঁ। তো এইভাবে কথা বলছি যে লম্বা যে সেন্টেন্স থাকে অপশনে, এই লম্বা সেন্টেন্সটাকে আপনার ছোট করতে হয়, ঠিক আছে? তো এটা একটা বিষয়, এটা আপনাকে জেনে বুঝে দেখে নিতে হবে। ভার্টিক্যাল ভার্সেস হরাইজন্টাল রিডিং, আপনি কিভাবে পড়ছেন। স্টপ রিডিং লেফট টু রাইট, আপনি যখন বাম পাশ থেকে ডান পাশে পড়ছেন, এই যে কোয়েশ্চেন মানে অপশনগুলো, এটা রিডিং স্ট্র্যাটেজিতেও কিন্তু আপনাকে বলেছি, রিডিং প্যাসেজের ক্ষেত্রেও বলেছি যে আমরা আনুভূমিকভাবে পড়ে যাব না, বাম থেকে ডানের দিকে এভাবে ওয়ার্ড বাই পড়ে যাব না, ওকে? সো 30 সেকেন্ডস প্রেপ টাইম, এই সময় আপনি কি করবেন, স্ক্যান ভার্টিক্যালি ডাউন এ বি সি, উপরে নিচে, লুকিং ফর ভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডজেক্টিভগুলো কি আছে সেই বিষয়গুলো। দিস ক্রিয়েটস আ ভিজুয়াল snapshot in the brain. When the audio plays, you are reading, you are just waiting for the concept of time or size to be triggered. তা আপনি কোথায় ও কি বলছে, সে এ নাম্বার অপশনে কি সাইজ আছে কিনা, বি নাম্বার অপশনে টাইম আছে কিনা, ওখানে ইনসাফিসিয়েন্ট টাইম বা এরকম কথাগুলো যেটা হচ্ছে আপনি জিসটা বের করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ কিছুটা টেইলরের মতো, কিছুটা দর্জির মতো কাজ আমাকে করতে হবে। আমরা যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পাবো তখন আমরা অপশনগুলো শুনতে শুনতে ওটাকে কাট করে ছোট করে নিয়ে আসবো, তাহলে আমার জন্য ডিল করা সহজ হয়ে যাবে। জিসটাকে বের করে আনতে হবে, জিস কোথায় থাকে, অ্যাডজেক্টিভে থাকে, ভার্বে থাকে, তাই না? ভার্ব অ্যাডজেক্টিভ এগুলো আপনাকে বুঝে ফেলতে হবে যে আসলে কি বলছে। নাউন তো আপনি ফলো করছেনই, কোয়েশ্চেনের মধ্যেই নাউনের ডিরেকশনটা থাকে, শুধু আপনার জিস্ট চেঞ্জ হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের এই জায়গাগুলো। এটা কন্টেন্ট ওয়ার্ডটা, নাউনও কন্টেন্ট ওয়ার্ড, তো আপনার সেখানে প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে ডিরেকশন আপনি পাচ্ছেন।
কিভাবে কোয়েশ্চেন হ্যান্ডেল করবেন, ওয়ার ইউ মাস্ট ম্যাচ আ লিস্ট অফ 5 আইটেমস টু এ বক্স অফ 3 অপশনস। 3টা অপশন থেকে 5টা আপনাকে লিস্ট দেওয়া আছে, সেখান থেকে মেলাতে হবে। অ্যাজ ফর অ্যান এক্সাম্পল, এ হচ্ছে কিপ ইট, বি হচ্ছে শর্টেন ইট, সি হচ্ছে রিমুভ ইট। কি করতে হবে? সো ইফ দিস কোয়েশ্চেন দ্য conversation bounces rapidly, the speakers will discuss item 1, jump to item 3, go back to item 2 and finally make a decision, তাই না? এভাবে র্যান্ডমলি ক্রোনোলজি করে যাবে না, কিন্তু 1 2 3 এরকম ভাবে যাবে না এই ক্ষেত্রে। সো যখন লিস্ট অফ এইগুলো দেয়া থাকবে লিসনিং এ, তখন আপনি দেখবেন একটু জাম্প করছে রোলার কোস্টার মতো, এখান থেকে এখানে নিয়ে কথা বলছে, কোথায় এগ্রি করে সেটা আপনি দেখতে পাবেন। দ্য হোভার পেন টেকনিক, ইউর পেন ইজ হোভারিং, আপনি এখান থেকে এখানে 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 থেকে ঘোরাঘুরি করতে হবে। ওকে, ইউর পেন ইজ ইউর ফিজিক্যাল অ্যাঙ্কার, বা আপনার ফিঙ্গার টিপ হতে পারে। স্ক্রিনের মধ্যে আপনি দেখবেন কোয়েশ্চেনগুলোতে কি হচ্ছে হাইলাইট করেন। সো দ্য নাম্বার লিস্ট আইটেম 1 to 5 ইজ দ্য অর্ডার, দি অডিও উইল ফলো। নাম্বার লিস্ট যেটা থাকবে, নাম্বার লিস্ট কোয়েশ্চেনের নাম্বার, ওটা কিন্তু সেটা ফলো করবে। আর লেটার বক্সে যেটা দেয়া থাকবে এবিসি, এইগুলো কিন্তু আপনার ফলো হবে না। এগুলো কিন্তু এ সি, সি আগে বলতে পারবে, বি আগে, সো র্যান্ডমলি এটা বলবে। কিন্তু কোয়েশ্চেন নাম্বার 1 আগে বলবে, কোয়েশ্চেন নাম্বার 2 আগে বলবে, তারপর 3, তারপর 4, তারপর 5। তাহলে নাম্বার লিস্টটা ফলো হবে, এটা খেয়াল রাখবেন। সো কিপ ইউর পেন ফিজিক্যালি হোভারিং ওভার দ্য নাম্বার লিস্ট, ডু নট লুক অ্যাট দ্য বক্স অফ লেটার্স ওয়াইল দে আর ডিবেটিং। ডিবেট করছে নিচের দিকগুলো দেখবেন না। প্রথমে আপনি আপনার কলমের জায়গাটা বা আপনি ফোকাসটা রাখবেন আপনার নাম্বার লিস্টে। লিসেন ফর দ্য ফাইনাল ডিসিশন, রাইট দ্য কনসেপ্ট ডাউন নেক্সট টু দ্য নাম্বার। হ্যাঁ, কনসেপ্টটা নাম্বারের সাথে পাশে লিখে রাখবেন ইন শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড ওই যে একটু আগে দেখালাম, ভাওয়েলগুলো ড্রপ করে বা এইভাবে, বা এবিসি এইভাবে লিখে ফেলতে পারেন আপনি। যে কোনোভাবে আপনি এটাকে শর্ট হ্যান্ডে লিখে ফেলবেন অ্যান্ড ম্যাচ ইট টু দ্য লেটার আফটার দি অডিও এন্ডস। অডিওটা শেষ হওয়ার পরে ম্যাচ করবেন এটা, কারণ যখন ও বলছে তখন ওকে মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আমরা তখন এইখানে যদি ফোকাস করে যাই, সিলেক্ট করতে থাকি, ও তারপর তো কথা বলছে, ওকে কিন্তু আমরা শুনছি না। আমি কিন্তু তখন আমার ব্রেইন তখন কাজ করতেছে কোনটা হবে এই বিষয়টা নিয়ে অ্যানালিসিস করতেছে। তাহলে ও যখন বলবে তখন আমি অন্য কাজ করবো না, ও যখন বলবে তখন আমি শুনবো, কিন্তু নোট নিয়ে রাখবো কি বলে ফেললো পাশে, ওই নাম্বারের পাশে। আর নিচের দিকে যখনই আছে, তো আমার চোখ যদি একখান থেকে এক টেবিল, এক বক্স থেকে আরেক বক্সে সরে যায়, তখন কিন্তু আমরা অ্যাটেনশনটা ফোকাসটা সরে যায়। এটা খেয়াল করবেন। আবার নিচের থেকে উঠে আবার উপরে, তখন 2 নম্বরে ছিলেন নাকি 3 নম্বরে বলতেছে, এইখানে একটু পাজল হয়ে যায়, তাহলে আপনি ওই পাশেই ওখানে লিখে রাখবেন। এটা শর্ট হ্যান্ডে লেখার অভ্যাস করবেন। শর্ট হ্যান্ডে বলতে নিচের অপশনগুলো যেগুলো আছে সেগুলো আপনি করতে পারেন, এটা কি বলেছে সেই বিষয়টাকে মাথায় পড়ে নিলে তো আপনার হবে, কিন্তু ফোকাসটা নিচের এগুলো করা যাবে না। ওকে, সো দ্য প্রফেসরস ভেটো যখন দিয়ে দিচ্ছে, ভেটো দেয় তখন করছে। ইন একাডেমিক ডিসকাশন টু স্টুডেন্টস উইল অফেন এগ্রি অন অ্যান অপশন, হয় তাই না? কিন্তু সেটা যখন প্রফেসর যেটাকে ডিনাই করে ফেলে বা ভেটো দেয়, তখন কিন্তু ওটা আর সাস্টেন করে না। So let's remove the first chapter. The trap is that the tutor professor will then speak up and say, I would not do that if I were you. তোমার জায়গায় আমি থাকলে আমি এটা করতাম না। তার মানে কি, সে কিন্তু ভেটো দিয়ে ফেললো। Just condense it. Condense it মানে ছোট করে ফেলো। So in section 3, the highest academic authority in the room usually gives the final correct answer. If the professor corrects the students, the professor's word is the answer. মনে রাখবেন, হ্যাঁ, এটা হায়ারকি বেসিসে কিন্তু প্রফেসরের কথাটাই কিন্তু আপনার সাস্টেইন করে। এমন না যে প্রফেসর বলতেছে, আর্গুমেন্টে আছে, পরে ডিসিশন দিচ্ছে স্টুডেন্ট, এটা হবে না। স্টুডেন্ট ডিসিশন দেয় না, ডিসিশন দেয় প্রফেসর, রাইট? So the linguistic traps examiners use to exploit fast speech anxiety. ফার্স্ট যে ওই যে অ্যাংজাইটিটা যেটা শুরুতেই বললাম, আমাদের ফার্স্ট স্পিচ অ্যাংজাইটি যে বিষয়টা আমাদের মাথায় কাজ করে। Examiners know that when speech is fast, students panic and grab the first word they recognize. মানে যতটুকু শুনতে পারে সেটা। ডেন্সিটি বেড়ে যায়, আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। ডেন্সিটি যে আপনার সেটা বেড়ে যায়, ভলিউমটা বেড়ে যায়, এই কারণে আপনার কিন্তু স্পিডে মনে হয়। তা আপনার যদি ফ্যামিলিয়ারিটিস আপনি বাড়াতে পারেন, আপনার অনেক বেশি আপনি গ্রুমিং, এর জন্য আপনাদেরকে প্রতিদিন লিসেনিং গ্রুমিং করার কথা বলা হয়েছে, কারণ উই were not habituated with that skill, right? In listening আমরা জীবনে খুবই কম আমরা নেটিভদেরকে শুনে অভ্যস্ত। এই জন্য আপনারা এই 3 মাস টানা যদি লিসেনিং করেন, আপনার লিসেনিং স্কিল বেটার হয়ে যাবে এবং আপনি তাদেরকে শুনে অভ্যস্ত থাকবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে প্যানিক করবেন না।
ওকে, সো এই একটা বিষয়। তাহলে টেন্স ট্র্যাপে খেয়াল করেন, পাস্ট ইন্টেনশন আর হচ্ছে প্রেজেন্ট রিয়ালিটি। একটা অডিও আপনাকে যেটা বলছে, বাট দ্য গ্রামার উইল রিভিল ইট ওয়াজ আ ফেইল্ড প্ল্যান। সো অডিওটা এখানে যদি আমি পড়ে দেই আপনাদের, অডিওটা রাখিনি। ইনিশিয়ালি আই ওয়াজ প্ল্যানিং টু কন্ডাক্ট অনলাইন সার্ভিস। ইনিশিয়ালি আই ওয়াজ প্ল্যানিং, দেখেন পাস্ট কন্টিনিউ, পাস্টে কি বলছে, তার পাস্ট ইন্টেনশনটা বলছে যে আমি এটা প্ল্যান করেছিলাম যে আমি অনলাইন সার্ভে করবো। বাট এই যে আমি বলেছি হাউএভার, বাট এরপরে জায়গাটা আপনার অ্যান্সারের স্টেটমেন্টটা আসে, বাট দ্য ফ্যাকাল্টি অ্যাডভাইজার স্টিয়ার্ড মি টুয়ার্ডস ফেস টু ফেস ফোকাস গ্রুপ। তাহলে অ্যান্সার হচ্ছে ফেস টু ফেস, মানে রিয়েলিটি যেটা, সেটা পাস্টে কি ছিল, প্ল্যানিং কি ছিল, সেটা সাস্টেইন করবে না, পরে যদি এটা হয়ে যায় তাহলে সেটা সাস্টেইন করে। ওকে, সো ট্র্যাপ হচ্ছে দ্য স্টুডেন্ট হিয়ার্স অনলাইন সার্ভিস, আপনি লেখা শুরু করে ফেলবেন, তাই না? সো এটা একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস যেগুলো হয়, যে ওয়াজ হোপিং টু, হ্যাড প্ল্যান টু, এই বিষয়গুলো পাস্ট টেন্সটা আমরা সাধারণত আমাদের বর্তমানকে নিয়ে আমরা থাকি, যদিও ব্যক্তিগত জীবন আমরা বর্তমানে ফোকাস কম করি, হয় ভবিষ্যতে নয়তো অতীতে। কিন্তু যখনই আপনি লিসেনিং টেস্ট দিবেন, তো অতীতের ব্যাপারটাকে আসলে ডিনাই করা হয়, বর্তমানে কি হচ্ছে সেটা যদি এগ্রি করে, আগের ডিসিশনের সাথে সে এগ্রি করেছে বা প্রফেসর এগ্রি করেছে, সেটাকে ভ্যালিডেট করেছে, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস আর হচ্ছে প্রেজেন্ট, এই যে টেন্সের ব্যাপারটাও কিন্তু আপনি এক্সপোজ হয়ে যাবে আসলে অ্যান্সারটা কি। সো দ্য ডিগ্রি ট্র্যাপ, অ্যাবসলিউট ভার্সেস পার্শাল, মানে অ্যাবসলিউট যেটা ওই যে অলওয়েজ আমরা কিছু কিছু বলি না, দিজ আর দ্য মানে খুব ডেফিনিট ওয়ার্ডগুলো ইউজ করা, সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন। কোয়েশ্চেন মাইট আস্ক ইফ আ থিওরি ইজ কমপ্লিটলি প্রুভেন। হ্যাঁ, কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে যে এটা কি প্রুভেন কিনা। আবার অডিওতে যদি সেখানে না বলা হয় যে এটা এটা একটা হাইপোথিসিস আছে, স্পেকুলেশনে আছে, রিসার্চের মধ্যে আছে, তাহলে কিন্তু এটা প্রুভেন না। The data largely supports the hypothesis, though there are still a few, দেখেন, though there are still a few anomalies to work out। তাহলে কি বলছে, দ্য ডেটা লার্জলি সাপোর্ট, অনেকটাই, মানে ডেটাটা আমাদের যে হাইপোথিসিসটা, এটাকে পুরোটা, প্রায় পুরোটাকেই সাপোর্ট করছে, যদিও এখানে কিছু অ্যানোমালিস আছে, তার মানে কিন্তু এখানে কমপ্লিটলি প্রুভেন না। বুঝতে পেরেছেন? লার্জলি সাপোর্ট আর কমপ্লিটলি এক জিনিস না। মোস্ট অফ দ্য পিপল আর এভরিওয়ান এক জিনিস না, এই বিষয়টা মাথায় রাখবেন। পার্শিয়াল হয়ে গেলে কিন্তু সেখানে সেটা অ্যান্সার হবে না। সো লার্জলি সাপোর্ট মিনস মোস্টলি, ইট ডাজ নট মিন এন্টায়ারলি অর কমপ্লিটলি। ইফ অ্যান অপশন সেজ ইট ইজ আ প্রুভেন ফ্যাক্ট, ইট ইজ ইনকারেক্ট। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হু সেড ইট, কে বলেছে, ওই যে আপনাকে বলেছে অডিও, সারা, মার্ক, টিউটর, এভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই জায়গাটায় আসলে দুই একটা অ্যান্সার ভুল হয়ে যায়, তো আমরা চেষ্টা করব এখানেও যেন আমাদের ভুলটা না হয়। হ্যাঁ, এটা যেন আমরা খুব ভালোভাবে ফোকাস, এই জন্য বারবার একই জিনিসে আপনাদের রিপিট করে করে মাথার মধ্যে এটাকে অ্যাওয়ারনেস তৈরি করছি যে এই বিষয়টা আমাকে ভালো করে খেয়াল করতে হবে। আমাকে আলাদা করে এখানে যে কোনোভাবে আপনি করেন, এখানে মনে করেন আলাদা একজনই করেন, এখানে এখানে ওর এভাবে আলাদা করেন, যে কোনোভাবে আলাদা করেন, সাইন দিয়ে আলাদা করেন, ওকে এইভাবে কলাম দিয়ে আলাদা করেন, আপনি এ বি দিয়ে আলাদা করেন, ওর নাম দিয়ে আলাদা করেন। হ্যাঁ, এখানে এম তে মার্ক লিখেন, এস তে সারা লিখেন, তো এইভাবে এভাবে দিতে পারেন যে কোনোভাবে। সো এইটা আপনি যদি একটু নিজেকে গাইড করে ফলো করতে পারেন, কিন্তু আপনি শুধু নিজের শোনার উপরে ডিপেন্ড করেন, তাহলে কিছুটা ট্র্যাপে পড়ে যেতে পারেন মাঝখানে। হ্যাঁ, এত মানে একজন বলে সে আরেকজন নেওয়ার কথা, হয়তো সে আবার বলছে ও অ্যানাদার থিং আই নিড টু অ্যাড, ওই বলছে, তো আপনি মনে করছেন যে কথা আরেক জায়গায় চলে গেছে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। সো আমরা একটা দুটা কোয়েশ্চেন ইনকারেক্ট করতে চাই না, আমাদের ইন্টেনশনটা হচ্ছে ভেরি ক্লিয়ার। আমরা লিসেনিংয়ে চেষ্টা করব 8+, 8.5, 8, এটা আমরা একেবারে গ্র্যাব করার চেষ্টা করব। লিসেনিং হচ্ছে সহজ একটা স্কিল, মানে সহজ বলতে খুবই, যেমন বলছি তেমন মতো সহজ না, অনেক কিছু নিজেকে স্কিল করতে হবে, নিজের ফোকাস ধরে রাখতে হবে, নিজের আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াতে হবে, যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফোকাসটা ধরে রাখতে হবে, পাজলড হওয়া যাবে না, প্যানিকড হওয়া যাবে না,
স্ট্র্যাটেজিগুলো ঠিক রাখতে হবে, মাল্টিপল চয়েস অপশনগুলোকে শর্টেন করে ফেলতে হবে, ওটা আগে পড়া যাবে না, কোয়েশ্চেনটাকে আগে, এই ছোট ছোট কিছু কিছু জিনিস ফিক্স করলে, আর প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, নিজেকে এই বিষয়টা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তত বেশি আপনার জন্য বেটার হবে। তো লিসেনিংয়ে খুব সহজেই আপনি 8 তুলে ফেলতে পারবেন, কারণ দেখেন যা শুনছেন তাই কিন্তু অ্যান্সার আপনাকে দিতে হচ্ছে। জাস্ট আপনার 30-35 মিনিটের ফোকাসে আপনি সেখানে অ্যান্সারগুলো আপনাকে দিতে হচ্ছে। কোয়েশ্চেনটা পরে বোঝাটা ইম্পর্টেন্ট আর ফলো করাটা ইম্পর্টেন্ট। ওকে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং ফোকাস পয়েন্ট যদি ঠিক থাকে, আপনি কিন্তু 8.5, আমি কিন্তু 9 বলছি না, একটা স্পেস রাখছি। আমরা 37 পর্যন্ত, আমরা যদি 40টার মধ্যে 37টা কারেক্ট করি, আমার 8.5 চলে আসবে। ওকে, আমার 9 আসার জন্য আমাকে 39 কারেক্ট করলেও আমার 9 আসে, 39, 40, এই 39 অথবা 49, 37, 38, 8.5, 35-এ যদি থাকে 35, 36, তাহলে আমার 8 থাকে। সো এই যে 35 থেকে 37, এইটুকু জায়গার মধ্যে আমার 3টে অ্যান্সার আমি ভুল রাখলাম, একটু ব্রিদিং স্পেস রাখা ভালো, অবশ্যই রাখতে হবে, নাহলে প্যানিকড হয়ে যাবেন, আবার একটা ভুল হলেই প্যানিকড হয়ে যাবেন। তো একটু ব্রিদিং স্পেস থাকা ভালো, 3 থেকে 5টা ভুল আমি করতে পারি, সেটা আপনি অ্যাকসেপ্টেড, নো প্রবলেম। তো এই জায়গাটা আমরা কোনোভাবেই ছাড় দিব না, লিসেনিং আমরা অনেক বেশি করে করার চেষ্টা করব। প্রতিদিন আপনাদের লিসেনিং গ্রুমিং করতে বলেছি, কারণ লিসেনিংটা যদি আমি স্কিলড হয়ে যাই, আমার স্পিকিংটা ভালো হয়ে যায়, এবং লিসেনিংয়ে যদি আমার 8.5 চলে আসে, আমার আইএলটিএসে ভালো একটা ব্যান্ড স্কোর 7+, 7.5, এটা পাওয়াটা খুব ইজি হয়ে যায়, বুঝতে পেরেছেন, কম্পারেটিভলি। তো এই জায়গাটা আমাকে খুব শক্ত করে ধরতে হবে। What to do when the speaker's watt per minute outpaces your brain's processing speed? আপনার ব্রেন যে প্রসেস করে, ওই যে বললাম যে ওয়ার্ডের এত ডেন্সিটি বেশি থাকে, তো আপনি ওটাকে মানে প্রসেস করেন, তো যে ট্রান্সলেট করেন বা মিনিংটা বোঝার চেষ্টা করেন, তো এই বিষয়টা যখন একটু বেশি হয়ে যায়, আপনার পেসের সাথে আপনি মিলিয়ে উঠতে পারেন না, তখন আসলে আপনি কি করবেন? সো the echo technique, short term memory extension, কিভাবে করতে পারেন? When the speech is incredibly fast, your brain cannot translate and write simultaneously. একসাথে মানে ট্রান্সলেট করা বা লিখে ফেলা, এটা কিন্তু একসাথে করতে পারে না ব্রেন। সো টেকনিকটা কি? when you hear the answer, do not immediately try to write it, একসাথে লিখে ফেলবেন না, instead silently echo repeat। ওকে, মানে ইকো রিপিট করেন ওই অ্যান্সার, স্পিকার এক্স্যাক্ট ফ্রেজ ইন ইউর হেড, ওই স্পিকারের যে অ্যান্সারটা যেটা আপনি লিখতে যাচ্ছেন, ওই কথাটা আপনি আপনার ব্রেইনের মধ্যে ইকো করেন, দুইবার করে একটু রিপিট করে রাখেন, তাহলে এটা কিন্তু স্টোর হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? ওয়াই ইট ওয়ার্কস দিস ট্র্যাপস, কারণ আপনি অডিও এইটাকে কিন্তু নিজের মধ্যে নিয়ে আসলেন, ওই কথাটা আপনি বললেন, অন্য অপশনগুলো আপনি বলেন নাই। সো এইটা আসলে আপনার দিস ট্র্যাপস দি অডিও in your short-term auditory loop for an extra 2-3 সেকেন্ড, মানে ও বলাটা শেষ হলে কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা স্টোর করে থাকবে। গিভিং ইউর হ্যান্ড টাইম টু রাইট দ্য শর্ট হ্যান্ড উইদাউট মিসিং দ্য নেক্সট থিং দ্য স্পিকার সেইজ, তাহলে আপনি ওকে শুনে আপনি লিখতে চলে গেলে লিখার দিকে, তো আপনি কি করবেন, ও যখন বলছে আপনি বুঝে গেলেন যে এটা অ্যান্সারটা এটা বললো, ওটাকে আপনি দুবার নিজে নিজে বলে ফেলেন, নিজের ব্রেইনে ওটাকে ইকো করে ফেলেন, তাহলে সেটা আরেকটু সময় থাকবে, বুঝতে পেরেছেন? সো এই, এবং ওই ইকো করে থেকে আবার আপনি ভুলে যান না যে ওটা 5 মিনিট পরে লিখবেন না, ওটা আপনাকে হাতে আবার আপনার এটা শর্ট হ্যান্ডে লিখে ফেলতে হবে, হ্যাঁ, ওটা লিখে রাখতে হবে, তাহলে আপনি তখন কানেক্ট করতে পারবেন যে কি আপনি যেটা বলেছিলেন সেটার এটা খুব ডিফিকাল্ট সিচুয়েশনের জন্য এই স্ট্র্যাটেজি, এরকম সিচুয়েশন অনেক পড়তে নাও হইতে পারে আপনাকে, তো যদি এরকম জায়গায় হয়ে যায় যে অনেক মিলাতে পারছেন না, তখন আপনাকে এরকম স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন, এবং এটা যদি প্র্যাকটিস করেন এখন থেকে, তাহলে এগুলো স্কিল আপনার ডেভেলপ হয়ে যাবে ইনশাআল্লাহ। হোয়াট টু ডু ওয়েন ইউ জোন আউট, মনে করেন আপনি হারায় ফেলছেন, কি করবেন? কোথায় বলতেছে খুঁজে পাচ্ছেন না, তখন তো আবার প্যানিক আপনি করে ফেলবেন, অ্যান্ড রিয়েলাইজ ইউ ডোন্ট নো উইচ কোয়েশ্চেন দে আর টকিং অ্যাবাউট, কি করবেন তখন? সো দিস হ্যাপেন্স টু এভরিওয়ান, হইতেই পারে এটা, হ্যাঁ, এটা সবার সাথে হতে পারে। The difference between a band 6 and a band 8 is how fast you recover. বুঝতে পেরেছেন? 8.5 না কিন্তু 8, তাহলে 35-এও আপনি থাকতে পারবেন, আপনি 6-এ নেমে যাবেন না, কি আপনি কত তাড়াতাড়ি রিকভার করতে পারেন। মনে করেন আপনি পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনি পড়ে থাকলেন, আপনি পড়ে গিয়ে যদি উঠে দাঁড়ান, তাহলে কিন্তু আপনি আবার সেই বলটাকে রিকভার করে গোল করে দিতে পারবেন। তো এই যে বিষয়টা, তো কত ফাস্ট আপনি রিকভার করতে পারেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার ভালো একটা স্কোপ।
দ্য কাট ইউর লসেস প্রিন্সিপাল, হ্যাঁ, লস যে কতটুকু আপনার লস হচ্ছে সেই বিষয়টা, যে আমার 6টা আমি হারিয়ে ফেলতাম, সেখানে আমার 2টাকে আমি ছেড়ে দিলাম, তাই না? তো 4জনকে তো বাঁচাতে পারলেন। ইফ ইউ রিয়েলাইজ ইউ মিস কোয়েশ্চেন 24, ডু নট কিপ লুকিং ফর কোয়েশ্চেন 24। আবার পিছে পিছে ফিরে তাকানো, আমাদের মধ্যে যে একটা মায়া লেগে থাকে যে না আমি কোনো কিছুই ছাড়তে চাই না জীবন থেকে, এই কোনো কিছুই ছাড়তে চাই না জীবনকে, কাউকেই ছাড়তে চাই না, এই জন্য আসলে সবাইকে হারিয়ে ফেলি। তো মাঝে মাঝে কিছু ছেড়ে দিতে হয় অনেককে ধরে রাখার জন্য, বুঝতে পেরেছেন? সো কোয়েশ্চেন 24 আপনি পেলেন না, এই 24কে আপনি ওখানেই ছেড়ে দেন। যে আপনার হলো না সে আপনার হলো না, ওকে ওকে ছেড়েই চলে যান সামনে। ইট ইজ গান ফর এভার, চলে গেছে, ওটাকে আর ফিরে পাওয়া যাবে না। ইফ ইউ স্টে স্টাক অন 24, ইউ উইল মিস 25, 26 অ্যান্ড 27। এটা হয়, এটা এমন না যে এটা আমরা একটা থিমেটিক্যালি কোনো কিছু বলে ফেললাম, এমনটা ঘটে। এই এক্সপিরিয়েন্সটা এত বছর ধরে করছি, স্টুডেন্টরা পাজলড হয়ে যায় তো, এবং সেখানে মিস করে ফেলে, জোন আউট হয়ে গেলে কিন্তু মানে কোথায় ফলো করবেন সেই বিষয়টা যদি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার জন্য বেশ বেকায়দায় পড়ে যাবেন, 4-5টা একসাথে অ্যান্সার ভুল হয়ে যাবে। সো কি অ্যাকশন আপনি নেবেন এখানে, এটা ফিক্স করবেন কিভাবে? ইমিডিয়েটলি ড্রপ ইউর আইস টু কোয়েশ্চেন 26, নিচের দিকে চলে যান, ওর জন্য ওয়েট করেন। স্কিপ ওয়ান হেড অফ ওয়ের ইউ থিঙ্ক ইউ আর অ্যাট, ইউ আর টু সেট আ ট্র্যাপ ফর দি অডিও টু ক্যাচ আপ টু ইউ। হ্যাঁ, একটা স্কিপ করে সামনেটা চলে যান, ওখানে ওয়েট করতে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন এই যে গ্রুমিংটা করি, কেন করাচ্ছি, গ্রুমিংটা কেন করবেন? এই যে অডিও স্ক্রিপ্ট দেখে দেখে আপনি যে প্র্যাকটিস করেন, এটা করার কি কারণ? এটা করার অনেকগুলো কারণ, এর মধ্যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, আপনি কিন্তু এই প্র্যাকটিস করার মাধ্যমে অনেক সময় হয় কি যে, বিশেষ করে সেকশন 3 এবং সেকশন 4-এ অনেক সময় দেখবেন যে 24 কোয়েশ্চেন বলেছে, আমরা আমাদের মধ্যে সেকশন 1 এবং 2 ফলো করার যখন করে আসি সলভ, তখন কি হয়, অ্যান্সারগুলো একটু পরে পরেই থাকে, 2-3 সেন্টেন্স পরে পরেই কিন্তু থাকে, ডেন্সিটিটা কম থাকে। 4টা সেন্টেন্স পর পর দেখবেন না অ্যান্সার আপনি পাচ্ছেন, আপনি অডিও স্ক্রিপ্টে দেখবেন। আর সেকশন 4-এ দেখবেন আপনার 7টা-8টা লাইন চলে গেছে, পরের অ্যান্সার আপনার আসছে। তো আমরা যখন প্যানিক হয়ে যাই, আমরা মনে করি চলে গেল। তো আপনি ওই সাইন পোস্টগুলো আপনাকে খেয়াল করতে হবে, যেখানে এখানে সাব হেডিংস থাকে, এই জন্য সাব হেডিংসে আপনার জন্য খুঁজে পেতে সহজ, রিকভারি করা কিন্তু খুব ইজি সেকশন 4-এ, কারণ সাব হেডিং থাকছে, আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এখন কোথায় আছে, ও কিন্তু বলবে। এখন আপনি যদি প্যানিক হয়ে যান, তখন আপনি ওকে শোনা বাদ দিয়ে আপনি শুধু নিজে নিজে গেস করতে থাকবেন এবং আরো বেশি নিজেকে অ্যাংজাইটির মধ্যে ফেলে দেবেন। তো এই জিনিসটা আমাদের করা যাবে না। ওকে, সো ওয়েন ইউ হিয়ার দ্য হেভি নাউন, ইউ হ্যাভ, হেভি নাউন কি, ওই যে শালগুলো, নামগুলো যেগুলো আছে, প্রপার নাউনগুলো, সেগুলো আপনি বুঝতেই পারছেন। ইউ হ্যাভ ফাউন্ড ইউর লোকেশন অন দ্য পেজ। দি ইন্টোনেশন রিসেট, স্পিকার্স ডু নট টক ইন এ ফ্ল্যাট লাইন। একেবারে, ও কিন্তু আপনি যদি খুব অনেক প্র্যাকটিস করেন, শুনেন, তাহলে কিন্তু আপনি ওর টোন শুনেও বুঝতে পারবেন যে ওর স্ট্রেস কোনটা অ্যান্সার বলতেছে। অ্যান্সারটা কিন্তু একটু স্ট্রেসের ক্ষেত্রে স্ট্রেসের সাথে বলে, এটা কিন্তু যারা অনেক প্র্যাকটিস করে স্টুডেন্টরাই আমাকে সেই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে এটা করা যায়। হ্যাঁ, আমি তাদেরকে শেখানোর আগে তারা এই এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। সো এই বিষয়টা আপনিও খেয়াল করবেন, যে দেখবেন অ্যান্সারগুলো বলার সময় কিন্তু স্ট্রেস, কিন্তু আপনি যদি শুধু তাকে শোনেন তাহলে বুঝতে পারবেন না। এটা যখন তাকে এভাবে প্র্যাকটিক্যালি আপনি স্ক্রিপ্ট নিয়ে তাকে একটু অ্যানালিসিস করবেন, তখন দেখবেন আপনার ব্রেন কিন্তু এই ট্রেনিংটা পেয়ে যাবে। এই ট্রেনিংটা পেয়ে গেলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, মানে 8-8.5 পাওয়া। সো দে ইউজ দেয়ার পিচ টু অর্গানাইজ প্যারাগ্রাফস অফ স্পিচ। সাইনপোস্টের ক্ষেত্রে একরকম টোন মডুলেশন হয়। সো ওয়েন আ স্পিকার ফিনিশেস ডিসকাসিং আ টপিক, অ্যাজ ফর অ্যান এক্সাম্পল কোয়েশ্চেন 25, দেয়ার ভয়েস পিচ উইল ড্রপ। শেষ করলে কিন্তু ড্রপ করে, আবার নতুন করে শুরু করলে তখন আবার এখানে কিন্তু একটু মাইক্রো পজ একটু থাকে, বোঝা যায় কিন্তু অ্যান্সার বলে দিলে ওইখানে একটু পজ হয়, তারপর আবার স্টার্ট করে। এই মাইক্রো পজটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি আরো বেশি এটাতে স্মার্ট হয়ে যাবেন। When they introduce the next topic, question 26, they will inhale and their pitch will spike upward. মানে আবার আমরা কথা বলা শুরু করি না, এই যে মনে করেন একটু থেমে আবার যখন শুরু করি, তখন আমরা একটা নিঃশ্বাসের সাথে একটু স্পাইক উপরের দিকে, আমাদের ভয়েস আপওয়ার্ডের দিকে যায়। তো এই কিভাবে কথা বলে, কিভাবে নিঃশ্বাস নেয়, এই বিষয়গুলোও যদি আপনি খেয়াল করতে পারেন, তাহলে আরো বেটার পজিশন আপনি থাকবেন 8-8.5 পাওয়ার জন্য। সো এক্সাম্পল ধরেন, রাইট, সো
মুভিং অন টু দ্য ডেটার খেলা সেই দেখেন, তার মানে কি সে এখানে অ্যান্সারটা বলে দিয়ে এখন সে আবার নতুন একটা জায়গায় চলে আসছে। So if you are lost, stop reading, just listen to the music of their voices, wait for the big inhale and the high pitch reset. বুঝতে পেরেছেন? একটু শোনেন, ও যে এখন ইনহেল মানে নিঃশ্বাসটা নিচ্ছে আবার নতুন করে শুরু করছে, এই জায়গাটার জন্য ওয়েট করেন। That is your signal that a new question has begun. Okay, so conquering the computer delivered section 3. কি করবেন? Using the software to your advantage during the 30 seconds prep time. The right click highlight, আপনি সবসময় হাইলাইট করে রাখবেন। আপনার যে কার্সার থাকবে এখানে রাইট বাটন ক্লিক করলে আপনি সেখানে হাইলাইটের অপশন পাবেন। In the CD test you can highlight text by selecting it, right clicking and choosing highlight. এটা আপনি করবেন। Strategy কি, during your 30 seconds of pre-reading aggressively highlight the differences in the multiple choice options. আপনি করতে পারেন শোনার আগে একটু মানে ছোট করে নিতে পারেন, কিন্তু আপনাকে কোয়েশ্চেনটা, আমার সাজেশন হচ্ছে কোয়েশ্চেনটাকে পড়ে আলাদাভাবে বুঝে যদি আপনার সময় থাকে তখন আপনি যে কাজটা করবেন এইটাকে ছোট করে নিয়ে আসবেন। আপনার পুরো সেন্টেন্স অপশনের সেন্টেন্সগুলোকে ছোট করে নিয়ে আসবেন। ট্র্যাপটা হচ্ছে ডু নট হাইলাইট হোল সেন্টেন্স, কোনো পুরো সেন্টেন্স হাইলাইট করতে যাবেন না। ওয়ার্ড যেগুলো বলেছি কন্টেন্ট ওয়ার্ড সেগুলোকে হাইলাইট করেন, আলাদা কন্টেন্ট ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভটা একটা অপশন থেকে আরেকটা অপশনে তো অ্যাডজেক্টিভ এবং ভার্বগুলো আলাদা, সেগুলোকে হাইলাইট করেন। ইফ এভরিথিং ইজ ইয়েলো নাথিং স্ট্যান্ডস আউট, তার পুরোটাই যদি থাকে তাহলে হাইলাইট করার উদ্দেশ্য আর কি থাকলো? হাইলাইট অনলি দ্য কোর নাউন ভার্ব অ্যাডজেক্টিভ দ্যাট মেক্স অপশন এ ডিফারেন্ট ফ্রম অপশন বি। আশা করি আপনারা ধরতে পারছেন কেন এটাকে আসলে আপনার এটাকে ফিক্স করতে হেল্প করবে। when the first speech begins your eyes will naturally snap to the yellow keywords on the screen, saving you vital milliseconds of reading time. যত সেভ করতে পারবেন রিডিং এর ক্ষেত্রে এবং লিসেনিং এর ক্ষেত্রে তত আপনি সামনে থাকবেন। সো ট্যাব কি, মুভ ট্যাব, আপনার কিবোর্ডে ট্যাব থাকবে, হ্যাঁ TAB লেখা ট্যাব, এই ট্যাবে যখন আপনি প্রেস করবেন তখন আপনার নেক্সট অপশনে চলে যাবে। আপনি কি করেন, আমরা সাধারণত কার্সর একটা অপশন, আমার যে অ্যান্সারগুলো আছে 1 2 3 4 5 6, তো আমি কি করি কার্সরটাকে ধরে তারপর ওখানে লেফট ক্লিক করি, তখন কার্সরটা ওই ঘরে আসে, তখন আমি এটাকে টাইপ করি বা কপি পেস্ট করি। তো আপনি কি করবেন, ট্যাব বাটনটা প্রেস করলেই পরেরটাতে চলে যাবে, ট্যাব বাটন প্রেস করবেন পরেরটাতে চলে যাবে অটোমেটিক্যালি। তাহলে আপনার একটা হাত, বাম হাত বলেন বা একটা ফিঙ্গার টিপ ট্যাব বাটনে থাকবে, যখনই অ্যান্সার লিখে ফেললেন আপনি আপনি ওই ট্যাবে প্রেস করে ফেললেন, তাহলে পরের অ্যান্সারে চলে গেল। আপনাকে মাউস দিয়ে কার্সর দিয়ে ফোকাসটা সরে আসলো না, আপনি আরেকটা কাজের মধ্যে ইনভলভ হলে ব্রেন সেদিকে মনোযোগটা দিতে পারে, তো আপনি শুধু ট্যাব প্রেস করবেন পরের অপশনে চলে যাবে। এই হচ্ছে ট্যাব বাটনটা কিভাবে ইউজ করবেন। সো ইফ সেকশন 3 contains any sentence completion or short answer question through rarer than MCQs, never use your mouse to click into the next box. Press the tab key on your keyboard to instantly jump your cursor to the next empty answer box. This keeps your hands on the keyboard and your eyes on the text. তা নিজের চোখ এবং হাতকে বাঁচিয়ে রাখতে হবে যেন এটাতে বেশি ইনভলভ না হয়ে যায়, ব্রেনকে যেন অকুপাইড না করে ফেলে। Managing your visual focus without losing the audio. Many students forget that you are provided with a pencil and a piece of paper. মানে আপনাকে কিন্তু অডিও, আপনি যদিও সিডি আইএলস দিচ্ছেন মানে কম্পিউটার ডেলিভার্ড আইএলস দিচ্ছেন, আপনাকে কিন্তু আপনার ডেস্কের সামনে একটা সাদা পৃষ্ঠা, একটা পেজ, A4 সাইজের পেজ এবং একটা পেন্সিল কিন্তু সেখানে দেয়া থাকবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট কিন্তু এটাকে ব্যবহারই করে না, ওখানে থাকে, ওটা পরীক্ষা দিয়ে চলে আসে। তো এটা কিন্তু আপনি একটু চেষ্টা করবেন এটাকে ব্যবহার করার জন্য। হ্যাঁ, সো আপনি এটাকে, এটা লগ ইন শিট বলে, এটা সিটি টেস্টের সময় আপনাকে যখনই বসবেন তখন আপনার সামনেই থাকবে, এটা দেয়া থাকে অথবা তারা আপনাকে এখানে প্রোভাইড করে রাখবে। বুঝতে পেরেছেন? এমন না যে আপনার শুধু কেউ বলতে পারে যে না আপনি কি বলে পেপার বেসড এক্সামের ক্ষেত্রে আপনার নোট নিতে পারতেন বা কলম পেন্সিল দিয়ে করতে পারতেন, আপনি সিডিআরএস এর ক্ষেত্রেও বিশেষ করে আপনার যখন লিসেনিং দেওয়া শুরু করছেন তখনই কিন্তু আপনাকে এই হোয়াইট পেজটা দিয়ে রাখবে এবং একটা লেখার জন্য কলম পেন্সিল দিয়ে রাখবে। The blind jaw technique, staring at a bright screen while listening to complex audio can cause screen hypnosis.
where you hear the words but process nothing, মানে আপনি শুধু তাকায় আছেন। অনেক সময় থাকে আমাদের ক্লাসের মধ্যেও স্টুডেন্টরা শুধু তাকিয়ে থাকে, ফ্যাল করে তাকিয়ে থাকে, কিন্তু তার মাথায় কিছুই যাচ্ছে না, সে অন্য জগতে চলে থাকে। সো এটা একটা মানে আপনি ব্লাইন্ড হয়ে থাকেন, ব্রেন কোনো কিছুই ক্যারি করেন। সো এটার জন্য স্ট্র্যাটেজি, কিপ ইউর আইস লকড অন দ্য হাইলাইটেড কিওয়ার্ডস অন ইউর মনিটর বাট কিপ ইউর হ্যান্ড অন ইউর স্ক্র্যাচ পেপার। When the speakers debate an option, do a blind jot on the paper using your shorthand, writing X Sarah if Sarah disagrees, মানে সারার এখানে আপনি ক্রস করে দিলেন, যে যেখানে মনে করেন সারা লিখছেন, সে ও যে ডিসএগ্রি করে তাহলে এখানে ক্রস দিলেন, তারপরে এখানে এগ্রি করছে, এখানে কে এগ্রি করলো, সারা করলো নাকি জন করলো, এগ্রি কে করছে সেই বিষয়টা। সারা যদি ডিসএগ্রি করে তাহলে এই পয়েন্টটা বাদ হয়ে গেল, তখন আগের পয়েন্টটা বাদ হয়ে গেল, আবার পরে যখন যে এগ্রি করবে সে আগের যে পয়েন্টটাতে এগ্রি করবে সেই পয়েন্টটাই হচ্ছে অ্যান্সার। ওকে, so once they reach a conclusion, immediately click the correct option on the screen. Why it works? It prevents you from impulsively clicking the wrong answer on the screen the second you hear a familiar word. তাহলে এখান থেকে আপনি কিন্তু আরেকটা সিডিএস এর ব্যাপার হচ্ছে আপনি ড্র্যাগ অ্যান্ড আপনি পেস্ট করতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। হ্যাঁ, ওখান থেকে অপশন যদি ইমিডিয়েটলি ওটাই আপনার হয় স্পেলিং, তাহলে ওখান থেকে আপনি ড্র্যাগ করে নিয়ে এসে আপনার বক্সে ড্রপ করতে পারেন। আবার মনে করেন আপনি কোনো অপশন যদি আপনাকে কারেক্ট করতে হয়, মানে লিখেছেন আপনার কাছে মনে হলো না এটা ভুল, আমি আবার এটাকে আপডেট করতে চাই, তাহলে কিন্তু ওই যে ব্যাক স্পেসে মুছে দিয়ে লিখবেন না, কি করবেন, ওখানে কার্সার ওখানে থাকবে, আপনি ব্যাক স্পেসে ওই যে ট্যাব দিয়ে ব্যাক স্পেসে যাবেন, তার আগের ঘরে চলে গেল, তখন ওটার উপরে যা লিখবেন আগের অ্যান্সার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, আপনাকে ডিলিট করতে হবে না, ওটাই আপডেট হয়ে যাবে। তো এভাবে আপনি খেয়াল রাখতে পারেন। ওকে, সো handling the most dangerous question type in the CD format. In section 3, you often have to match a list of items 1 to 5 to a box of option A, B, C. একটু আগে আলোচনা করলাম on the computer. This is a drag and drop exercise. এই যে drag and drop আপনি করবেন। Delay drag protocol. Dragging and dropping takes physical coordination. If you try to drag an answer while the speaker is already moving on to the next point, your brain will split its focus and you will miss the audio. তো এটা আপনি এটা যেন ডিলে না হয়, হ্যাঁ, ড্র্যাগ করে আপনি ধরে রাখছেন কোনটা বলছে, ওটাকে ড্র্যাগ করে ড্রপ করে দিলেন এবং ওকে শুনতে থাকবেন। তো ড্র্যাগ করার ক্ষেত্রে ডিলে করলে আপনি ফোকাস থেকে সরে যান, সেটা আমি আপনাকে একটু খেয়াল করে দিতে চাচ্ছি, এটা হতে পারে। সো স্ট্র্যাটেজি হচ্ছে ডু নট ড্র্যাগ দি অ্যান্সার্স লাইভ, মানে আপনি যখন কথা চলছে, ওই যে একটু আগে যেমন বলছিলাম, যখন সে বলছে তখন আপনি অন্য কাজ করবেন না, আপনি এটাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে করবেন এটা? কিপ ইউর হ্যান্ড অফ দ্য মাউস, হাত সরিয়ে রাখবেন, জট ডাউন দি নাম্বার অ্যান্ড দ্য করেসপন্ডিং লেটার অন ইউর রাফ পেপার। হ্যাঁ, যেমন আপনি খালি এখানে কি করলেন, পেপারের মধ্যে যে 21 নাম্বার, এটা সি, এটা আপনি ড্র্যাগ করে ড্রপ করতে গেলে যদি ডিলে হয়, আপনি প্র্যাকটিস করলে সেটা বুঝবেন। তাহলে এটা যদি ডিলে হয়, আপনি আপনার নিচে যে পেপার আছে, হোয়াইট পেপার, রাফ পেপার যেটা আছে, সেই রাফ পেপারে আপনি এটা 21C 22A এভাবে লিখে রাখলেন। পরবর্তীতে আপনি যখন একটু গ্যাপ পেলেন, আপনি তখন এটা ফাঁকা সময়ে ড্র্যাগ করে 21 নাম্বারে সিটার অপশনটাকে ড্র্যাগ করে ড্রপ করলেন। The follow through, you are given time at the end of the section to check your answer, 30 সেকেন্ড 40 সেকেন্ডসের মতো দেয়া থাকে, আর সবশেষে তো আপনাকে অ্যান্সার চেক করার জন্য 3 মিনিট দেয়া থাকবে, তো তখন আপনি এই বিষয়গুলো করে ফেলতে পারেন। ইউজ দিস স্পেসিফিক, একেবারে পুরো 40টা অ্যান্সার কিন্তু ট্রান্সফার করার সময় পাবেন না, যেটা আগে দেওয়া হতো, আগে 10 মিনিট দেওয়া হতো, আপনি কোয়েশ্চেন পেপারে অ্যান্সারগুলো লিখে ফেলতেন, তারপর আপনি অ্যান্সার শিটে আবার অ্যান্সার ট্রান্সফার করতেন 10 মিনিট। সিডি আইএলসে কিন্তু এখন এই 10 মিনিটটা দেওয়া হয় না, যদি কেউ এটা আপনাকে বলে থাকে বা আপনি কোথা থেকে জেনে থাকেন, বা অনেক ব্যাকডেটেড ইনফরমেশন অনেক সময় ইউটিউবে ভিডিও দেখে আপনি মনে করেন যে 10 মিনিট অ্যান্সার করার জন্য পাওয়া যাবে, বিষয়টা কিন্তু আপনি পাবেন না সিডি আইএলসের ক্ষেত্রে। সো আপনাকে 3 মিনিট শুধু চেক করার জন্য দিবে, কোনো অ্যান্সার ট্রান্সফার করার টাইম পাবেন না। তো আপনি যদি এভাবে কিছু নোট নিয়ে রাখেন, 10-12টা আপনি ইজিলি এই 3 মিনিটের মধ্যে আপনি ই করে ফেলতে পারবেন, ড্র্যাগ ড্রপ বলেন, লিখে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না। ওকে, তাই বলে 40টা ফাঁকা রাখবে না, দ্যাট উইল বি ভেরি রিস্কি, এটা করাই যাবে না। সো অ্যাডাপ্টিং টু দ্য ল্যাক অফ ট্রান্সফার টাইম, এই ট্রান্সফার টাইমে যে এই বিষয়টার সাথে অ্যাডাপ্টিবিলিটি ডেভেলপ করতে, কারণ অনেক ক্ষেত্রে আপনি যখন পেপার বেস করছেন, আপনি 10 মিনিট সময় নিয়ে করছেন, এটা করবেন না, প্র্যাকটিসেও এটা
উইথড্র করার চেষ্টা করবেন। 3 মিনিটের মধ্যেই এই বিষয়গুলোকে সলভ করার কিভাবে যায় সে টেকনিক শিখতে হবে। The click and move rule in the paper test, you can circle and answer lightly if you are not sure. On the computer, hesitation is deadly. তাই না? আপনি হেজিটেশনটা আসলে ওটা দিয়ে রাখলে ওটা ভুল অ্যান্সার হলে ভুল অ্যান্সার। সো পেপার বেজে এটা কারেকশন করার জায়গাতে থাকতো, একটা আন্ডারলাইন করে রাখতেন, পরে অ্যান্সারটা আপনি লেখার সুযোগ ছিল, রাইট? সো ওখানে আপনার ইরেজার ছিল, আপনি পেন্সিল দিয়েও লিখতে পারতেন। This strategy, if you miss an answer or get confused by the fast pace, guess immediately by clicking an option and instantly look at the next question. হ্যাঁ, ওই অপশনটা ক্লিক করে চলে যাবেন, তাহলে পরে তো আপনার রিভিউ করার সুযোগ থাকছেই, সেখানে আপনি পরে চেঞ্জ করে দেবেন। You can always use the review function at the bottom of the screen to flag a question you want to return to during the final 2 minutes of the test, but you must keep your current focus aligned with the audio. তাহলে অডিওকে কখনোই আপনার ছাড়া যাবে না, ও যেখানে বলছে ওর সাথে সাথে যেতে হবে, একদম মনে করেন আপনার সেন্ট্রাল ডিফেন্সের মতো একেবারে সঙ্গে সঙ্গে লেগে থাকতে হবে, ছেড়ে দিলেই কিন্তু আপনার গোল পোস্ট ফাঁকা হয়ে যাবে। So the 2-minute final check at the end of the entire CD listening test, you only get 2 minutes. তার আগে আপনাকে 30 সেকেন্ডসের একটা ওখানে দিয়ে দেয় সময়, শেষ হওয়ার পরে 30 সেকেন্ডসের অ্যান্সার চেক করা, তারপরে ফাইনালি আপনাকে 2 মিনিট চেক করার জন্য সময়টা দিয়ে দেয়। হ্যাঁ, সো সেকশন 4-এ আমরা মোটামুটি 2-3 মিনিটের সময়টা পেয়ে যাই। সো লাস্ট চেক করার জন্য 2 মিনিট সময় অনেক, 120 সেকেন্ড মনে রাখবেন। আর পরীক্ষার হলে এই 2 মিনিট অনেক কিছু আপনারা এটা করে ফেলেন, আর মনে হতে পারে যে 2 মিনিটে কি হবে, এটা তো আমার একটা দুইটা অ্যান্সার লিখলেই শেষ হয়ে যাবে। না, ব্যাপারটা না। আর যখন ফোকাস থাকে, এক্সাম এনভায়রনমেন্টটা টোটালি ডিফারেন্ট থাকে, ওখানে অনেক কিছু করে ফেলা যায়। তো এটা নিয়ে ওয়ারিড হবেন না, এটা এখন থেকে প্র্যাকটিস করে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন। ডু নট ইউজ দিস টাইম টু রিথিঙ্ক কমপ্লেক্স সেকশন 3 আর্গুমেন্টস, ইউ উইল হ্যাভ ফরগটেন দি অডিও এনিওয়ে। মানে ওটা ভুলেই গেছেন, ওটা আর মনে করার চেষ্টা করবেন, যেটা গেছে ওটা চলে গেছে। Use this time strictly for visual quality control. Check that every drag and drop box is filled. Ensure no MCQ is left blank and verify spelling for any typed answer. হ্যাঁ, টাইপ অ্যান্সার যেটার ক্ষেত্রে সেখানে স্পেলিং আপনি ভুল করেছেন কিনা। আর যেখানে ড্র্যাগ ড্রপ অপশন আছে সেখানে তো আপনি ড্র্যাগ ড্রপ করেই দিচ্ছেন, মানে অপশন অ্যান্সারগুলো দেয়া আছে ওইটাই আপনাকে লিখতে হচ্ছে। আর যেখানে অ্যান্সার আপনাকে মানে শুনে লিখতে হয়, টাইপ করতে হয়, সেখানে কোয়েশ্চেন থেকে ড্র্যাগ করে ড্রপ করা যায় না। তো সেই বিষয়টা আপনাকে টাইপ করতে হলে সেটা টাইপ করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। সো সেইগুলোর ক্ষেত্রে আপনার স্পেলিং মিস্টেক ভুল হতে পারে, সেগুলো কিন্তু চেক করে নিতে হবে। মনে রাখবেন, একটা স্পেলিং মিস্টেক এটা যদি হয়ে থাকে, ওটা কিন্তু ভুল, 0। তো এই ক্ষেত্রে এই 0 মার্কসটাকে 1-এ কনভার্ট করার জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে। সো টুডেজ ক্লোজিং নোট, ইন সেকশন 3, the audio is a rushing river. You cannot fight the current. If you drop your paddle and miss a question, let it float away. তাই না? প্যাডেলটা যদি আপনি মানে যেটা দিয়ে নৌকা চালাচ্ছিলেন সেটা পড়ে যায়, তাহলে কি করবেন? চাপ দিবেন? সো এটাকে চলে যেতে দেন। Keep your eyes forward, listen for the pitch changes. পিচ, ওই যে ভয়েসের পিচ চেঞ্জেসটা যদি ফলো করতে পারেন, এটার মাস্টারি আপনাকে অর্জন করতেই হবে ভালো করার জন্য। And grab the next one. Perfection is the enemy of a high band score. Resilience is your best tool. Listening to fast English is not about having better ears. It's about anticipating the rhythm. Native speakers leave clues. আপনাকে ক্লু দিবে, কিন্তু সবসময় ক্লুজ পাবেন আপনি। সাইন পোস্ট দিবে, ভয়েস ড্রপ করবে, হ্যাঁ, এমফাসাইজ দিয়ে দেয়, স্ট্রেস দিয়ে দেয়। Stop trying to catch every single word like raindrops in a bucket. Look at the flow of the river. Use your shorthand and grab the concept. If you have any question, you can ask. Thank you very much. So I'm concluding our today's class. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.